খবরে করোনা এবং ডেঙ্গু মোকাবেলার চ্যালেঞ্জ নিয়ে গোলটেবিল বৈঠক চলছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই কথাটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে কোনো দেশে যখন ডেঙ্গি প্রবেশ করে সে শুধু প্রবেশই করে, সে কিন্তু বের হতে জানে না। এই অবস্থার সিচুয়েশন নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা এই ডেঙ্গি নিয়ে গত 21টা বছর সবাই সাধনা করেছি, অনেকে ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা দেখেছি এর মধ্যে অনেক রকম পিটফলগুলো আইডেন্টিফাই হয় এবং সেগুলোকে কীভাবে ম্যানেজমেন্ট করা যাবে এই অংশটা নিয়ে আজকের আলোচনাটা হবে। আমি বলবো যে এই প্রসঙ্গে যে আমাদের গত 21 বছরের অভিজ্ঞতা দেখেন, আমরা 4th এডিশনস অফ দ্য ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ডেঙ্গি সিন্ড্রোম করেছি। আমাদের অনারেবল প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার আছেন, হি ওয়াজ দ্য এডিটর ইন চিফ ইন এভরিওয়ান। এটা রিভাইজ ভার্সনটাকে তৈরি করা হয়েছিল 2018 সালে, এবং তার পরের বছর 2019 সালে যখন আমাদেরকে ডেঙ্গি ছবল দিয়েছিল, আপনার মনে আছে, আমরা একটা হ্যান্ডবুকও তৈরি করেছিলাম। ইন্টারেস্টিং, উনারই যোগ্য নেতৃত্বে একটা বিশাল টিম এবং বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের ম্যাক্সিমাম মেম্বারই কিন্তু কন্ট্রিবিউট করেছে টু এ ট্রেনিং মডিউল দ্যাট হ্যাজ বিন ডেভেলপ ইন 2020 লাস্ট ইয়ার। আমরা এটা ছাড়া অসংখ্য আইপিসি ডেভেলপমেন্ট হয়েছে পোস্টার্স অ্যান্ড আদার্স উইল বিকাম ব্রট টুগেদার। কিন্তু আমরা খেয়াল করেছি এর মধ্যে ডেঙ্গি ম্যানেজমেন্টে বেশ কিছু পিটফল রয়েই গেছে এবং সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করবো আমরা সবাই মিলে, সেটা হচ্ছে আজকের মূল আলোচনা। আমি অনেক বেশি স্লাইড আপনাদেরকে দেখাবো না, কিন্তু একটা একটা করে আলোচনা করি। মূলত অনেকগুলো পয়েন্টস আপনি হয়তো পিটফলে আনতে পারবেন, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ ফ্রম দ্য গাইডলাইন্স পয়েন্ট অফ ভিউ, যে প্রথম ইস্যুটা ছিল ফেইলিওর টু রিকগনাইজ দ্য ডেঙ্গি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে যখন আপনি একটা প্যান্ডেমিকে ঢুকবেন, বলা আছে যে কোনো জ্বর কখনো সময় প্যান্ডেমিকের ভিতর, যেটা অনেক বেশি অতিমারি করছে, থিঙ্ক ইট ইজ এ প্যান্ডেমিক whenever you are facing a fever। এই কথাটাই কিন্তু সায়েন্টিফিক্যালি বলা আছে। কিন্তু খেয়াল করতে হবে একটা কান্ট্রি কনটেক্সটে যেখানে ডেঙ্গি একটা এন্ডেমিক ডিজিজ এবং ইপিডেমিক পটেনশিয়াল থাকে, সেখানে সমস্ত জ্বর মানেই কিন্তু কোভিড-19 হবে না। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ফিজিশিয়ানদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে যে এটা কি ডেঙ্গি নাকি এটা কোভিড-19 নাকি এটা দুটোই। এমনও হতে পারে যে কোভিড-19 এবং ডেঙ্গি একসাথে আছে। এমনও পেশেন্ট আমি পেয়েছি যাদের প্রেগনেন্সি আছে, কোভিড-19 আছে, ডেঙ্গি আছে। এমনও পেশেন্ট আমরা পেয়েছি যাদের কোভিড-19-এর সঙ্গে সিভিয়ার ম্যালেরিয়া হয়ে গেছে, সাথে প্রেগনেন্সি আছে। ক্যান ইউ ইম্যাজিন একটা ডিজিজে যেখানে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল ইন্ডেক্স করে আইসিইউতে মানুষকে মৃত্যু করতে পারে, সেখানে তিনটা সিরিয়াস ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে হাউ ক্যান ইউ সেভ লাইফ ইন এ উপজেলা হেলথ কমপ্লেক্স অ্যান্ড ডিস্ট্রিক্ট হাসপাতাল? আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমাদের কনটেক্সটে আমরা কী পরিমাণ সিরিয়াস এবং সিভিয়ার পেশেন্টকে ডিল করছে, এই ফিজিশিয়ানসরা হেলথ কেয়ার ওয়ার্কাররা কী পরিমাণ কন্ট্রিবিউট করছে। মাই পয়েন্টস টু দ্য ফিজিশিয়ান যারা শুনছেন, তাদেরকে একটা কথা সোজা সাপটা বলে দিই, এভরিথিং ইজ ডাজ নট কামস ফ্রম দ্য বুক। কিন্তু বইয়ের কথা যদি আমরা বলি, তাহলে ডেঙ্গি হচ্ছে এমন একটা ফেব্রুয়ারি ইলনেস যেটা প্রথম দিনে আপনাকে অসম্ভব জ্বর করে দেবে, উইচ ইজ নট প্রেজেন্ট ইন দ্য কোভিড-19। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে 104-5 ডিগ্রি জ্বর হয়ে গেল কিনা, তীব্র গায়ে ব্যথা, মাথা ব্যথা নিয়ে কোনো রোগী আসছে কিনা, এবং তাদের কোনো র্যাশ আছে কিনা, ওটাকে বলা হচ্ছে রেড ম্যান অর রেড ওয়াম্যান সিনড্রোম। তার মানে আপনি টিপিক্যাল ডেঙ্গির র্যাশ খুঁজছেন না, খুঁজছেন একটা লাল মানুষকে চোখের সামনে। দ্যাট ইজ ডেঙ্গি। এই প্রেজেন্টেশনগুলো কিন্তু আসলে কোভিড-19 কমন না। কোভিড-19 জ্বর থাকতে পারে, কিন্তু সাধারণত একটা অনেক মাত্রায় জ্বর হবে না। গায়ে ব্যথা, মাথা ব্যথাটি কখনোই আপনি আলাদা করতে পারবেন না, কিন্তু একটা রেসপিরেটরি সিমটম, ইনফ্লুয়েঞ্জা লাইক এ সিমটম, একটা নেজাল ক্যাটারা হচ্ছে, নাকটা হয়তো বন্ধ, অথবা সর্দি, গলা ব্যথা, এই ধরনের সিমটমগুলো যখন থাকবে, থিঙ্ক ইট ইজ এ কেস অফ কোভিড-19। যদি এমন হয় যে পেশেন্ট আপনাকে ডায়রিয়ার কথা বলছে, ইউ মে নট ডিফারেন্সিয়েট, কারণ দুটো ইলনেসে ডায়রিয়া হয়। কিন্তু কোনো রোগী যদি বলি আমার পেটে ব্যথার সাথে ডায়রিয়া হচ্ছে, থিঙ্ক ইট ইজ এ কেস অফ ডেঙ্গি। থিঙ্ক ইট ইজ এ কেস অফ ডেঙ্গি। যদি অ্যাবডোমিনাল পেইনের সাথে কেউ বলে আমার বমি, এবং সেটা যদি শিশু হয়, থিঙ্ক ইট ইজ এ কেস অফ ডেঙ্গি। এই জন্যই আমাদের রিকগনাইজ করতে হবে যে আমাদের একটা দিনের ডায়াগনোসিস, একটা অ্যাকুরেট ডায়াগনোসিস ক্যান গিভ আস $1 মিলিয়ন সেভিং লাইফস, স্পেশালি ইন চিলড্রেন যদি ডেঙ্গি হয়ে থাকে। বর্তমান সময়ে 5000 পেশেন্ট আমরা দেখে ফেলেছি অলরেডি এবছর। এর ভিতর ম্যাক্সিমামই হচ্ছে শিশু, পেডিয়াট্রিক্স। আমাদের সঙ্গে শহীদুল্লাহ স্যার আছেন, স্যার আমার থেকে অনেক ভালো জানবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে দ্য মর্টালিটি, মাল্টি অর্গান ফেলিওর হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু ফর দ্য পেডিয়াট্রিক্স যদি আমরা দেরি করে ফেলি। সো ফেইলিয়ার টু রিকগনাইজ ডেঙ্গি অ্যাজ অ্যান আর্লি পার্ট উইথ দ্য ফার্স্ট পিটফল। এই জন্য কিছু কথা বললাম। ইউজ অফ NSAID ইন হার্মফুল ড্রাগসের কথা দেখছি দ্বিতীয়। আমাদের একটা টেন্ডেন্সি আছে একটা জ্বর আসলে কীভাবে এটাকে কমিয়ে নিয়ে আসা যায়, এবং আমরা যত্রতত্র ব্যবহার করি আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক্স, সোডিয়াম, এই ধরনের ড্রাগস। তার কারণে আমরা খুব দ্রুত কোনো রেজাল্ট চাই, চট করে জ্বরটা কমে যাবে, মানুষটা বলবে আমার তো ভালো লাগছে।
এই ভালো লাগাটা বিষয় না, পুরো রোগটাকে চিকিৎসা করাটাই বিষয়। এই জন্য একটা বিনীত রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, জ্বরের জন্য আমরা যেন কোনো অ্যানেসাইডি এই জ্বরের মুহূর্তে, এই প্যান্ডেমিক এবং ইপিডেমিক ডেঙ্গি চলার সময় কেউ যেন আমরা ব্যবহার না করি। তার কারণ এই পৃথিবীময় বিভিন্ন স্থানে যেখানে ডেঙ্গির অনেক বেশি দেখিয়েছে, তারা দেখিয়েছে একটা সিঙ্গেল ট্যাবলেট ফার্স্ট টাইম এপিসোড অফ দ্য ডাইক্লোফেনাক সোডিয়াম লিডিং টু 45 ইউনিটস অফ ব্লাড ট্রান্সফিউশন ইন দিস এজ। একটা সিঙ্গেল ট্যাবলেট। So you should not use any physicians in Bangladesh from any corner about using the NSAID in patient having a fever. আমাদের কাছে প্যারাসিটামল আছে, ইটস a safer drug, over the counter medicine আমরা frequently এবং যেভাবে নির্দেশিত আছে গাইডলাইনে সেটাই ব্যবহার করি। সেকেন্ড ইস্যু, একটা ইম্পর্টেন্ট কথা দেখাচ্ছে, দেখে আমি বলছি, মিসড অপরচুনিটি অফ FBC ইন আর্লি ডেঙ্গি। দেখেন, ফুল ব্লাড কাউন্ট, একটা সিম্পল টেস্ট কিন্তু অ্যাভেলেবল ইন এভরি কর্নার ইন বাংলাদেশ can make a serious differentiation between a dengue as well as COVID-19. আপনারা হয়তো প্রশ্ন করবেন কিভাবে? লেট মি গিভ দ্য অ্যান্সার। আমি বলবো কমপ্লিট ব্লাড কাউন্টে যদি আপনি দেখেন লিউকোপেনিয়া আছে, তাহলে এই লিউকোপেনিয়ার সঙ্গে আপনি ছোট্ট একটা টেস্ট করছেন, যেটার নাম হচ্ছে টনিকি টেস্ট। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মাঝখানে আপনি রাখবেন 5 মিনিট এবং চেক হাউ মেনি পিটিসিয়াস দেয়ার। যদি এই পিটিসিয়ার সংখ্যা 10-এর বেশি হয়, আপনি লিউকোপেনিয়া পান, ইউ আর সার্চিং ডেঙ্গি। 83 থেকে 90% আপনার প্রবাবিলিটি হবে টু হ্যাভ এ কনফার্ম ডায়াগনোসিস অফ ডেঙ্গি। ক্যান ইউ ইম্যাজিন? এগুলো কিন্তু সব রিসার্চের ফলাফল আমি আপনাদেরকে বলছি। দিস উইল নট বি প্রেজেন্ট ইন কোভিড-19। কোভিড-19 হচ্ছে নিউট্রোফিলিক রেসপন্স। এর জন্য তার ক্ষেত্রে আপনি দেখবেন নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হচ্ছে, নিউট্রোফিলের মাত্রাটা অনেক বেশি, কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে একটা সিম্পল টেস্ট ক্যান গিভ ইউ এ গুড গাইড যে কীভাবে আমরা চিন্তা করব। একটা নিউট্রোফিলিয়া হচ্ছে, একটা নিউট্রোপেনিয়া হচ্ছে। একখানে লিম্ফোসাইট অনেক বেশি পাচ্ছেন আপনি, যেটা ডেঙ্গিতে, আরেকটা হচ্ছে লিম্ফোপেনিয়া হচ্ছে, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আপনি এক্সপেক্ট করবেন যে হাই অ্যামাউন্ট অফ ESR এবং C-reactive প্রোটিন ইন পেশেন্টস উইথ COVID-19, বাট ইউ নট এক্সপেক্ট টু সাচ অ্যামাউন্ট অফ CRP ইন আর্লি ডেঙ্গি। এই জন্য কথাটা বলা হচ্ছে আর্লি ডেঙ্গিতে। উই নিড টু আইডেন্টিফাই an early dengue as well as early COVID-19। তার কারণ আপনি যত আর্লি ম্যানেজমেন্ট করতে পারবেন তত বেশি আউটকাম। সো দিস পিটফল ইজ ইজি টু ম্যানেজ। সবার জন্য এটা একটা অ্যান্সার থাকে। নাম্বার 4 পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মিসিং দ্য ওয়ার্নিং সাইন্স। দেখেন, আমরা কিন্তু ডেঙ্গিকে বলছি, আপনি যখন ডায়াগনোসিস করবেন 3 ভাগে করবেন। ইটস এ মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্যাটাগরি A, ক্যাটাগরি B, ক্যাটাগরি C। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেঙ্গি। একটাতে কোনো ওয়ার্নিং সাইন নেই, কোনো সিভিয়ার সাইন নেই, সিম্পল বাসায় বসে চিকিৎসা হবে। আজকের কালে 237-এ যে পেশেন্ট ভর্তি হয়েছে, তারা কি সবাই সিভিয়ার ডেঙ্গি? আই এম অ্যাফ্রেড নট। চিন্তা করতে হবে এদের মধ্যে কতগুলো ক্যাটাগরি এ আছে। যদি ক্যাটাগরি এ থাকে, গো হোম, এবং তারা সেখানে চিকিৎসা নেবে। ক্যাটাগরি বি যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে বলা আছে যদি কারো একটা ওয়ার্নিং সাইন থাকে, সেটাই ক্যাটাগরি বি। যদি কোনো পেশেন্টের মাইল্ড ইলনেস আছে কিন্তু কোনো অসম্ভব রিস্ক ফ্যাক্টর আছে, অসম্ভব কোমরবিডিটি আছে, তাকে চিন্তা করতে হবে ক্যাটাগরি বি। কিন্তু তারা কেউই কিন্তু সিভিয়ার ডেঙ্গি নয়। তাহলে সিভিয়ার ডেঙ্গি অথবা ক্যাটাগরি সি গেট কোনটা হবে? সেটাই হবে যার ব্লিডিং হচ্ছে, সেটাই হবে যার সিরিয়াস প্লাজমা লিকেজ হয়ে যাচ্ছে, সেটাই হবে যার অর্গান ডিসফাংশন হয়ে যাচ্ছে। আপনি দেখলেন যে সব কিছুই ভালো, কিন্তু লিভার হয়ে গেল এনজাইম 1000-এর উপর, 2000-এর উপর। দিস ইজ কল্ড সিভিয়ার অর্গান ডিসফাংশন। এটা সিভিয়ার ডেঙ্গি। সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, দ্যাটস এ সিভিয়ার ডেঙ্গি। তাহলে আমরা যদি যারা ফিজিশিয়ানসরা আছি এবং যারা রোগী দেখছি, তারা যদি ইজিলি ক্যাটাগরাইজ করে ফেলতে পারি যে এটা মাইল্ড, এটা ওয়ার্নিং সাইন এবং এটা সিভিয়ার ডেঙ্গি, দেন ম্যানেজমেন্টে ইজি হবে। কারণ বাই ডেফিনিশন ওয়ার্নিং সাইন এবং সিভিয়ার মানে হাসপাতালে যাবে, মাইল্ড মানে বাসায় যাবে। এটা না জানার কারণেই আজকে অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। কেন ওয়ার্নিং সাইনকে ওয়ার্নিং সাইন বলা হচ্ছে, এটা নিয়ে আমি দুটো কথা আপনাদেরকে বলি। যে ওয়ার্নিং সাইনের মধ্যে লেখা আছে, দেখেন, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, সিভিয়ার ডায়রিয়া যদি এমন হয় 3 থেকে 4 বার মোর দেন 24 আওয়ার্স হয়ে গেছে, দ্যাটস কল দিস ইস্যু অফ দিস ওয়ার্নিং সাইন। বলা আছে লিভার যদি বড় হয়ে যায় 2 মিটার এবং যদি টেন্ডার হয়। বলা আছে যদি পেশেন্ট কোনো ইম্পেয়ার্ড কনসাসনেস হয় অথবা অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে। বলা আছে যদি কোনো পেশেন্টের পালস প্রেশারটা ন্যারো হতে থাকে, অর্থাৎ সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাঝখানে যদি প্রেশারটা কমে যায়। এই প্রশ্নগুলো যেগুলোকে বলা হয়েছে, এবং যদি আপনি ইনভেস্টিগেশন করেন তাহলে হেমাটোপিট দিকে বুঝতে পারবেন কেন এগুলো ওয়ার্নিং সাইন। কারণটা হচ্ছে এই যে সাইনগুলো বলা হয়েছে, এক একটা সাইন বোঝাচ্ছে এক একটা প্লাজমা লিকেজ। যে রোগীটা তীব্র পেটে ব্যথা আছে, তার কিন্তু গ্যাস্ট্রিক আর্টারি এবং ভেইন থেকে সমস্ত ফ্লুইড সরে যাচ্ছে বলে এই পেটে ব্যথা হচ্ছে।
যার ইপিগ্যাস্ট্রিক আর্টারি এবং ভলিউম থেকে প্লাজমা সরে যাচ্ছে তার কিন্তু বমি হবে। যদি ইন্টেস্টিনাল আর্টারিতে প্লাজমা লিক হয় তার ডায়রিয়া হবে। তাহলে যখন কোনো শিশু জ্বর সহ বলছে আমার ডায়রিয়া, পেটে ব্যথা কমছে না কেন, আমাদের বুঝে ফেলতে হবে এটা প্লাজমা লিকেজ, ওকে ভর্তি করতে হবে, হি আর শি নিড ফ্লুইড। তাহলেই কিন্তু ডায়াগনোসিসটা ইজি হবে এবং ম্যানেজমেন্ট ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সিভিয়ারিটি মনিটরিং, যেটা বারবার বললাম একই জিনিস আসবে। আমরা হয়তো ক্লাসিফাই করতে পারছি না অনেকে, যে এটা কি বাসায় থেকে চিকিৎসা নিবে, এর কি ওয়ার্নিং সাইন আছে, তাকে কতটুকু ফ্লুইড দেবো, এ কি সিভিয়ার আছে, তাকে কি আমরা ফ্লুইড দিয়ে রিসাসিটেট করব। রিসাসিটেশন এবং রিপ্লেসমেন্টকে আমরা বুঝতে পারছি কিনা। রিসাসিটেশন শব্দ মানে হচ্ছে যখন উচ্চারিত হবে তখন ওই স্পটেই আপনি চিকিৎসা শুরু করে দিতে হবে, সেটা আউটডোর হোক, ইনডোর হোক, এটা ইমার্জেন্সি হোক, রাস্তায় ট্রলি হোক, that needs to be given the fluid immediately. This is called the resuscitation. আমরা যদি সবাই সেটা বুঝতে পারি আমাদের পেশেন্টের ম্যানেজমেন্ট ভালো হবে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইডস এন্ড ড্রাগ সামনে আসলে আমি সেটা দেখাবো কি কি হতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফার আমরা করতে পারছি না, এবং সর্বশেষে আমাদের রেফারাল। আসেন আমরা কতগুলো ডেঞ্জার সাইন নিয়ে আলোচনা করে ডেঙ্গি ইনফেকশনে। যদি বলা হচ্ছে যে একটাও যদি অবজারভেশন থাকে, প্লিজ গো ইমিডিয়েটলি টু দ্য নিয়ারেস্ট হসপিটাল আর ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তাহলে আমাদের মানুষজনকে বলে ফেলতে হবে, প্রোগ্রাম হোক, ফিজিশিয়ান হোক, যে কোনো জায়গা থেকে, যে আপনার শরীরে কোনো স্থান থেকে ব্লিডিং হচ্ছে কিনা। সেটা দাঁতের মারি হতে পারে, নাক হতে পারে, স্কিনে অসংখ্য হতে পারে, ইকাইমোসিস হতে পারে ব্লাড ভমিটিং, প্রস্রাব পায়খানা দিয়ে হতে পারে, ব্ল্যাক স্টুল হতে পারে, আমাদের ফিমেলদের জন্য মেনস্ট্রুয়াল ব্লিডিংটা বেড়ে গেছে কিনা সেটাও হতে পারে। whenever there is a bleeding, স্পেশালি যখন রোগীর জ্বর থাকবে না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডেঞ্জার সাইন। আমি বলবো আমাদের রোগীদেরকে বোঝানোর জন্য যে সময়টাতে জ্বর থাকছেন আপনি অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু ওই সময়টাতে ডেঙ্গি আপনার কোনো প্রবলেম করবে না। নো, নেভার। ইট ইজ দ্য ফেব্রুয়ারি পিরিয়ড ইজ কল দ্য ক্রিটিক্যাল পিরিয়ড। তাহলে সবচেয়ে বিপদের বিষয়টা হচ্ছে যখন জ্বরটা কমে গেল, আমাদের সমস্ত ডাক্তারদের ভুরু কুঞ্চিত হয়ে যেতে হবে, আমাদের রোগীরা হয়তো খুশি হবে জ্বরটা কমে গেছে, কিন্তু আসলে দ্যাট 48 আওয়ার্স ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ ডেঙ্গি। এই জিনিসটাই আমাদের মানুষকে বোঝাতে হবে। যখন জ্বরটা কমে গেল, দেখেন আপনি খেয়াল করে পেটে ব্যথা শুরু হয়ে গেল কিনা, বমি হচ্ছে কিনা, বারে বারে আপনার ডায়রিয়া হয়ে যাচ্ছে কিনা, শরীরের কোনো স্থান থেকে ব্লিডিং হচ্ছে কিনা, ড্রাউজিনেস হয়ে গেল কিনা, খেয়াল করে দেখতে হবে শিশুটা কি কোনোভাবে ইরিটেবল ফিল করছে কিনা, ডিহাইড্রেশন হয়ে গেল কিনা, একটু স্কিনটা ধরে দেখতে হবে একটু ঠান্ডা লাগছে কিনা, কোল্ড হয়ে গেল। অল আর দ্য ডেঞ্জারাস সাইন, এগুলো সবগুলাই কিন্তু ওয়ার্নিং সাইন। আরেকটা হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। আর আমরা যখন ফিজিশিয়ানসরা দেখবো, আমাদেরকে দেখতে হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে 3বারের বেশি মতো তার ডায়রিয়া বমি হয়ে গেল। আমরা একটু ক্লিনিক্যালি একটু দেখি যে কোথাও কি প্লুরালি ফ্লুইড হয়ে কালেকশন হয়ে গেল, একটু অ্যাসাইটিস হয়ে গেল কিনা, আর দ্য পেশেন্ট হ্যাভিং এ পুয়ার জিসিএস লেথার্জি কিনা, আর দ্য পেশেন্ট হ্যাভিং এ টেন্ডার হ্যাপাটোমেগালি, বিকজ দিস ইজ আ সাইন ইন্ডিকেটিং দ্য প্লাজমা লিকেজ উইদিন দ্য লিভার ব্লাড ভেসেলস, এবং তার রেজড হেমাটোক্রিট এবং র্যাপিড ড্রপ অফ প্লাটিলেট হচ্ছে কিনা। খেয়াল করে দেখবেন এতটা সময় বক্তৃতার মধ্যে প্লাটিলেট শব্দটা মাত্র উচ্চারণ করলাম এখন, তার কারণ আমাদের সমস্ত কনসেন্ট্রেশন চলে যায় প্লাটিলেটে। ইটস নট দ্য প্লাটিলেট গেম, ইটস দ্য গেম অফ দ্য হেমাটোক্রিট। থ্যাংক ইউ। আমি ফ্লুইড রিকোয়ারমেন্ট নিয়ে কয়েকটা কথা বলি, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট। এখানে কোনো অ্যান্টিবায়োটিকের বিষয় নেই, কিন্তু এটা ভাইরাল ইলনেস, কোনো অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সো ফরগেট অ্যাবাউট এনি ভাইরাল, অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত পৃথিবীতে প্রমাণ, অনেক অসংখ্য ট্রায়াল আছে, আমি এখানে যাব না। দ্য মেইন ম্যানেজমেন্ট ইজ সাপোর্টিভ, অ্যান্ড দ্য মেইন সাপোর্টিভ ম্যানেজমেন্ট ইজ দ্য ফ্লুইড। এটাকে আমরা 48 ঘন্টার ভিতরে আইভি ফ্লুইড হিসাবে দেবো। দ্যাট ইজ দি প্রিন্সিপাল অফ ফ্লুইড রিকোয়ারমেন্ট। তাহলে যদি একটা 20 কেজির বাচ্চা হয়, ফ্লুইড ডেফিসিট হবে 1000 ml, আর সেই 20 কেজি বাচ্চার কিন্তু মেনটেনেন্স ফ্লুইড হবে 1440 যোগ 1000 মানে 2440। এই অ্যামাউন্ট অফ ফ্লুইডটা আমরা 48 আওয়ার্স আইভি দিতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট ইন পেশেন্ট উইথ ডেঙ্গি। কিভাবে রেট দিব দেখেন, লেখা আছে বাম সাইডের অ্যান্সারে। আমরা বলতে চাচ্ছি যে অনেকে ওবিএস থাকবে, তাদেরকে আইডিয়াল বডি ওয়েটে দিতে হবে। তার কারণ আপনি মেনটেনেন্স ফ্লুইড কাউকে 3 লিটারের বেশি দিতে পারবেন না। এই পরিমাণ ফ্লুইড দিলে সেটা ফেটে যেতে পারে, হি ক্যান বি বাস্ট আপ। সেজন্য কোথাও না কোথাও আপনাকে চিন্তা করতে হবে ইটস অ্যান আইডিয়াল ওয়েট। কারণ 120 কেজি ওজনের মানুষও থাকতে পারে, তারও 3 লিটারের বেশি কখনো মেনটেনেন্স হবে না। ডেফিসিট অলওয়েজ উইল বি অ্যাকর্ডিং টু দ্য ওয়েট, সেটা 50 to 120 হবে, মেনটেনেন্স হবে 3 লিটার। তাহলে আমরা যদি সেটা বুঝতে পারি প্রিন্সিপালটা, আমাদের ফ্লুইড রিকোয়ারমেন্ট দেওয়াটা ঠিক হবে বলে আমি মনে করি।
এটা হচ্ছে একটা ক্যালকুলেটিং হিসাব, রেডিমেড, আমাদের গাইডলাইনে খুব সুন্দরভাবে বিধৃত আছে, আমি এখানে ডিটেল যাব না, কিন্তু আপনারা বুঝে ফেলতে পারবেন যদি কারো কোনো কনফিউশন হয় কতটুকু ফ্লুইড লাগতে পারে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমরা কি রেটে ফ্লুইড দেব। আমি বলছি দেখেন, যে রোগীটা ওয়ার্নিং সাইন নিয়ে আসছে উনি কিন্তু শকে নয়, ডেঙ্গি শক সিন্ড্রোমে নয়, তাহলে নন শক পেশেন্টের জন্য এক ধরনের ফ্লুইড হবে, আর যদি শক হয়ে যায় তাহলে এক ধরনের ফ্লুইড হবে, রাইট? থার্ড ইস্যু, আপনাদের প্রশ্ন হতে হবে কি ফ্লুইড দেবো। আমি বলবো শুরুটা অবশ্যই ক্রিস্টাল অয়েড দিয়ে করতে হবে। এনি ক্রিস্টাল অয়েড শুড বি স্টার্টেড। দ্য বেস্ট অপশন ইজ দ্য নর্মাল স্যালাইন। আমাকে যদি বলেন যে কাউকে 3 থেকে 4 লিটার বেশি নর্মাল স্যালাইন দিচ্ছেন, তারপরে কি চেঞ্জ করে ফেলতে হবে, আমি বলবো ইয়েস, তার কারণটা হাইপারক্রমিক অ্যাসিডোসিস করে ফেলবে। যখনই আপনি নর্মাল স্যালাইন 3 লিটার ক্রস করে ফেললেন, পরবর্তী ক্রিস্টাল অয়েড দিতে হয়, সেটা হবে রিঙ্গার্স ল্যাকটেট অর রিঙ্গার্স অ্যাসিটেট অথবা হার্টম্যান সলিউশন যাই দেন, বাট ইউ ক্যানট কন্টিনিউ টু গিভ দ্য নর্মাল স্যালাইন ইন এ 24 আওয়ার্স। লিটারকে লিটার দিতে পারবেন না, দ্যাটস ইট। তাহলে আমরা যদি ফ্লো ডায়াগ্রাম দেখি, আমরা বলতে চাচ্ছি যে পেশেন্টটা নন শক চলে এসেছে তাদেরকে আমরা কিভাবে ফ্লুইড দেবো। আপনি দেখেন, একটা অ্যাডাল্টের জন্য 40 ml পার আওয়ার করে দিলেই হবে। তাহলে দেখেন 6 ঘন্টা সে পাচ্ছে মাত্র 240 ml। পিডিয়াট্রিক্সের শহীদুল্লাহ স্যার সামনে আছেন, উইথ অল দ্য রেসপেক্ট টু হিম, আমরা বলতে চাচ্ছি এভরিথিং ইজ বিন ডান বাই দ্য পেডিয়াট্রিশিয়ান ইন ডেঙ্গি। ওরা বলছে 1.5 ml পার কেজি পার আওয়ার, মানে কি স্মল এলোকেশন অফ ফ্লুইড। তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড, সিলেক্টিভ অ্যামাউন্ট ইন সিলেক্টিভ টাইম, মোস্ট ক্রুশিয়াল। আপনাকে অসংখ্য ফ্লুইড দিতে হবে তাই না, কিন্তু ওই পিরিয়ডে আপনি এটা দিতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। আপনি 6 ঘন্টা ধরে ফ্লুইড দিলেন, এই 240 ml ফ্লুইড দেওয়ার পরে ওর যদি ভাইটালসগুলো ভালো হয়ে যায়, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, ইউড বি হ্যাপি। নোবডি ইজ গোয়িং টু ডাই ওয়েন দ্য ভাইটালস ইজ নর্মাল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওই জায়গাটাতে আমরা তাকে রেখে দিব ফ্লুইড, তাকে আর বাড়াতে হবে না। কিন্তু যদি এমন হয় যে তাকে আমরা দিলাম কিন্তু তার ভাইটাল সাইনগুলো ভালো হচ্ছে না, ইউরিন আউটপুট ভালো হচ্ছে না, তখন তো বাড়িয়ে দিতে হবে। যদি আমরা বাড়িয়ে দিতে চাই তাহলে 80 ml পার আওয়ার হবে অ্যাডাল্টের জন্য 6 ঘন্টায়, বাচ্চারটা বেড়ে যাবে 3 ml পার কেজি পার আওয়ার। এইভাবে 6 ঘন্টা পর পরে আমরা রেসপন্স দেখতে পারি, কারণ আমাদের অসংখ্য ডাক্তার নার্স নেই। 6 ঘন্টা পর পর একটা ফলো আপ দিলেই হচ্ছে, যেখানে আমরা সিদ্ধান্ত নেব যে ফ্লুইড কি আরও বাড়াবো নাকি এখানেই থেমে যাবো। কিন্তু যাই দেন না কেন 48 ঘন্টা আমাদের ফ্লুইড মেনটেন রাখতে হবে। এমনও হতে পারে প্লাজমা লিকেজ 24 ঘন্টায় 7 ml পার কেজি পার আওয়ার পর্যন্ত আমরা দিলাম, তারপরে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসি 7 থেকে 5, 5 থেকে 3, তারপরে 1.5। সুতরাং এই হচ্ছে গিয়ে নন শক ম্যানেজমেন্ট। এবার আসি শকে। শক হচ্ছে এমন একটা স্টেটাস যেখানে আমাদেরকে ফ্লুইডকে রিসাসিটেট করতে হবে, নট রিপ্লেসমেন্ট। সুতরাং আমাদের আর্জেন্সি ইজ ক্রুশিয়াল। খেয়াল করবেন, একটা শকের পেশেন্টে প্রথম 2 ঘন্টার মধ্যে যদি আমরা ফ্লুইডকে রিসাসিটেট করে ব্লাড প্রেশার এবং ভাইটালস আনতে না পারি, দ্য মর্টালিটি উইল বি 60 to 80%। 3 অর্গান ফেইলিওর মানে 70% মর্টালিটি, 4 অর্গান ফেইলিওর মানে হচ্ছে 80% মর্টালিটি ইন আইসিইউ। তখন আসলে আপনি কিছু করা যায় না। এই জন্য দেখেন, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা ইমার্জেন্সিতে অথবা আউটডোর অথবা ফার্স্ট অর্ডার ফিজিশিয়ান ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান ফর ডেঙ্গি, নট এ স্পেশালিস্ট লাইক আস। এবং খেয়াল করতে হবে ওই সময় আমরা চাই এমনভাবে যাতে 10 ml পার কেজি পার আওয়ার, মানে কি আপনি 500 ml ফ্লুইড আধা ঘন্টায় দিয়ে ফেলেন ফর অ্যাডাল্ট, 10 ml পার কেজি পার আওয়ার ফর চিলড্রেন। দরকার হলে আপনাকে ব্যাগটাকে চিপে চিপে দিতে হবে, সো দ্যাট দ্য ফ্লুইড ক্যান বি রান থ্রু লাইক এ হেল, এবং আপনি আধা ঘন্টার মধ্যে তার একটা ব্লাড প্রেশার রেকর্ডিং করতে পারেন। শককে 2 ভাগে ভাগ করা যায়, একটা কম্পেনসেটেড শক, তার মানে আপনি ব্লাড প্রেশার রেকর্ড করতে পারছেন, যদি অ্যাডাল্ট হয় সেটা 80 নিচে, যদি বাচ্চা হয় 70 নিচে, সিস্টোলিক, ডায়াস্টোলিকটা ন্যারো হয়ে আসছে, রাইট? কিন্তু যদি কোনো পালস ব্লাড প্রেশার না পান, দ্যাট ইজ আ ডিকম্পেনসেটেড শক। তাহলে দুটোর মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আছে। কম্পেনসেটেড শকে আপনি একটু ড্রাইভ দিলে হয়তো রাফ হবে, এই জন্য 10 ml পার কেজি দিবেন। পেশেন্ট ইম্প্রুভমেন্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমরা একটা হ্যামাটোক্রিট করবো। দেখেন কোথাও কিন্তু কোনো প্ল্যাটেলেটের কথা লেখেনি। হ্যামাটোক্রিট যদি বেড়ে যায় মানে তার এখনো লিক হচ্ছে, আপনি আরেকটা ফ্লুইড দিবেন বোলাস, আবার আমরা হ্যামাটোক্রিট করব। যদি বেড়ে যায় আমরা আরেকটা ফ্লুইড দিব বোলাস। দিস ইজ দ্য প্রিন্সিপাল। খালি খেয়াল করতে হবে যে দ্বিতীয় ফ্লুইডটা বোলাস অথবা তৃতীয় ফ্লুইডটা বোলাস দিচ্ছি, এটা কলয়েড হবে, ক্রিস্টালয়েড নয়। আর যদি হ্যামাটোক্রিট কমে যায় তাহলে বুঝে ফেলবেন কোথাও না কোথাও লিক হচ্ছে, কোথাও না কোথাও ব্লাডে কোথাও না কোথাও লিক হচ্ছে, তাকে দিতে হবে ব্লাড ট্রান্সফিউশন। তাহলে হ্যামাটোক্রিট হচ্ছে বেস লাইন। যদি কমে যায় দেয়ার আর সাম ব্লিডিং, যদি বেড়ে যায় দেয়ার আর লিকেজ অফ দ্য প্লাজমা। তাহলে এক জায়গায় আমরা কলয়েড দিব আর একটা জায়গায় আমরা ব্লাড দিব। এই হচ্ছে কি আমাদের ফেনোমেনন। মাঝখানে আমরা কি করব, তাকে মনিটরিং করব।
এ বি সি এবং এস, সেটা কি সামনে আমি দেখাচ্ছি। তাহলে প্রথম ফ্লুইডটা ক্রিস্টালয়েড হবে 10 ml পার কেজি পার আওয়ার। যদি পেশেন্ট রেসপন্স করে যায় 10 থেকে 7, 7 থেকে 5, 5 থেকে 3 দেন, এই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। আর যদি অনেক কিছু দেওয়ার পরেও আপনি যদি ব্লাড দেওয়ার পরে পেশেন্ট রেসপন্স না করে, শুধুমাত্র তখনই হয়তো আয়নোট্রপ দিতে পারবেন। আরেকটা ছবি দেখাই, এটা হচ্ছে ডিকম্পেনসেটেড শক, অথবা এটাকে বলা হাইপোটেনসিভ শক। এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি 15 মিনিটে তাকে কিছু না কিছু ব্লাড প্রেশার রেকর্ড করার চেষ্টা করবেন, কারণ ওর তো কোনো পালস নেই, ব্লাড প্রেশার নেই। ওর কনসিয়াসনেস কমপ্লিটলি ভালো থাকতে পারে, বাট হি ইজ ইন এ স্টেট অফ ডাইং। চোখের সামনে আপনাকে সময় দিবে না। এই জন্য তার ক্ষেত্রে আমি বলবো যে 500 ml অ্যাডাল্টের জন্য 15 মিনিটে দিয়ে দেন, দরকার হলে 3-4টা চ্যানেল দিয়ে দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 2-3টা আপনার প্রেশার ব্যাগ চিপে চিপে দিতে হবে, সো দ্যাট ইমিডিয়েটলি উইদিন 15 to 30 মিনিট তার একটা প্লাস ব্লাড প্রেশার আমরা রেকর্ড করতে পারি। এবং দ্য ফার্স্ট ফ্লুইড অলওয়েজ ক্রিস্টালয়েড। যদি শক রিভার্ট না হয়, সেকেন্ড ফ্লুইড অলওয়েজ কলয়েড, থার্ড ফ্লুইড অলওয়েজ কলয়েড যদি শক থেকে যায়। যথারীতি একই প্রিন্সিপাল আমরা হেমাটোক্রিট করব। যদি ইমপ্রুভমেন্ট হয় 10 থেকে 7, 7 থেকে 5, 5 থেকে ভাবে কমিয়ে নিয়ে আসবো 24 ঘন্টার মধ্যে। খেয়াল করতে হবে, শকের পেশেন্ট 24 ঘন্টার মধ্যে ফ্লুইড শেষ হয়ে যাবে, নন শকের পেশেন্ট 48 ঘন্টার মধ্যে হবে। তার কারণ যে রোগীটা শক অবস্থায় আপনার কাছে এসছে, ওর প্লাজমা লিকেজ 24 ঘন্টা শেষ। তাহলে এর মধ্যেই সময়, আমাদের এর মধ্যেই সময় খেয়াল করতে হবে খুব ইম্পর্টেন্টলি। হেমাটোক্রিট কমে গেলে ব্লিডিং হচ্ছে, আমরা ব্লাড দিব, হোল ব্লাড এবং প্যাক্সেল। কোথাও কোনো জায়গাতে কিন্তু এখন পর্যন্ত প্লাটিলের কোনো কথাই নেই। এবিসিএস যেটা বলছিলাম, কিভাবে মনিটরিং, সিম্পল মনিটরিং। আমরা একটু অ্যাসিডোসিস দেখার চেষ্টা করব, পেশেন্টের বাইকার্বনেট দিয়ে দেখতে পারেন, অথবা এবিজি যদি করা যায় তাহলে ভালো। কোনো ব্লিডিং হচ্ছে কিনা হেমাটোক্রিট বুঝাবে, হেমাটোক্রিট কমে যাচ্ছে কিনা। আপনি যখন কোনো ফ্লুইড দিচ্ছেন, হেমাটোক্রিট 10 বাড়বে অথবা কমবে। যদি ব্লাড দেন সেটা 10 বাড়বে, যদি ফ্লুইড দেন তাহলে 10 কমবে। কিন্তু এর থেকেও যদি নিচে কমে যায়, তাহলে বুঝতে হবে পেশেন্টের ব্লিডিং হচ্ছে, আপনি ব্লাড দিবেন। ক্যালসিয়াম, দেখা গেছে হাইপোক্যালসিমিয়া ইজ এ সিভিয়ার সাইন অফ সিভিয়ার ডেঙ্গি, ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট দিতে হবে। ব্লাড সুগার, মেনি অফ দ্য পেশেন্ট উইল ডাই বিকজ অফ হাইপোগ্লাইসিমিয়া, অ্যান্ড সামটাইমস পিপল উইল হ্যাভ হাইপারগ্লাইসিমিয়া। এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য যাকে আমরা শক অথবা নন শকের পেশেন্টকে ফ্লুইড দিচ্ছি, যদি বলা হয় যে আপনি কি কি মনিটরিং করবেন, আমি বলবো এ বি সি এবং এস মনিটরিং করেন। কারণ অনেক